আসসালামু আলাইকুম আমার চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি নাজমুন্নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ। আজকের বিষয় বাউবি। বাউবি আজকে অধ্যায় 11 পার্ট 3 ও 4 করাবো। অধ্যায় 11 পার্ট 3 ও 4। অধ্যায় 11 কি আছে? বাংলাদেশের ভূপ্রকৃতি। আর পার্ট 3 কি আছে? বঙ্গোপসাগর। আজকে বঙ্গোপসাগর সম্পর্কে কিছু আলোচনা করব। তোমরা একটু স্ক্রিনে দেখো। বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। বঙ্গোপসাগর কোন দিকে অবস্থিত? বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। আচ্ছা, এ পাঠে আমরা বঙ্গোপসাগরের আশপাশ 3টি আকর্ষণীয় স্থান সম্পর্কে জানব। মানে বঙ্গোপসাগরের আশেপাশে 3টা স্থান সম্পর্কে এই পাঠ্য বইয়ে দেওয়া আছে, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমেই আমরা জানব সুন্দরবন সম্পর্কে। সুন্দরবনটাকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুন্দরবন। সুন্দরবন কোথায় অবস্থিত হয়ে গেল প্রশ্ন, এবং তার উত্তর। এ বনের নাম সুন্দরী গাছের নাম অনুসারে হয়েছে। এই বনের নাম কার নাম অনুসারে হয়েছে? সুন্দরী গাছের। এই বন দেশের উপকূলীয় অঞ্চলকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। এই সুন্দরবন এ কাছের যে এলাকাগুলো আছে, উপকূলীয় এলাকা, সেটা ঝড় এবং জলোচ্ছ্বাস থেকে কি করে? রক্ষা করে। এটি পৃথিবীর ম্যানগ্রোভ বিখ্যাত ম্যানগ্রোভ বন। পৃথিবীর ম্যানগ্রোভ বনের নাম কি? সুন্দরবন। এই বনে বাস করে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়া আছে চিত্রা, বন্য শূকর, সজারু আর পাখি। বনের মাঝ দিয়ে বয়ে গেছে অসংখ্য খাল ও ছোট ছোট নদী, যেখানে বাস করে কুমির, সাপ ও মাছ। এই খাল আর ছোট নদী সুন্দরবনের মাটিকে করেছে উর্বর। এই খাল এবং এই ছোট নদীগুলো সুন্দরবনের মাটিকে উর্বর করেছেন। এরপরে আসো কক্সবাজার। কক্সবাজারে দেখো কি আছে। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। এটা কি সমুদ্র সৈকত? দীর্ঘতম এবং বালুকাময়, মানে বালু বেশি। ঠিক আছে। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত। কোন বিভাগে? চট্টগ্রাম বিভাগে। জেলা কোনটা? কক্সবাজার জেলায়। এই সৈকত বঙ্গোপসাগরের উপকূল বরাবর 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কত কিলোমিটার? 120 কিলোমিটার। সাঁতার কাটা আর ঘুরে বেড়ানোর জন্য পর্যটকদের কাছে কক্সবাজার সমুদ্র সৈকত অত্যন্ত প্রিয়। কক্সবাজার সমুদ্র সৈকতের পেছনে আছে সবুজে ঘেরা পাহাড়। কক্সবাজারের দক্ষিণে আছে সেন্ট মার্টিন দ্বীপ, যা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোথায়? নাম কি সেটা? সেন্ট মার্টিন। হিমছড়ি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি জলপ্রপাতের জন্য বিখ্যাত। এটা কিসের জন্য বিখ্যাত? জলপ্রপাতের জন্য বিখ্যাত। ইনানি বিচ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পরিবার ও আপনজনদের নিয়ে অবসরে ভ্রমণ ও সময় কাটানোর জন্য একটি সুন্দর জায়গা হলো কক্সবাজার সমুদ্র সৈকত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেছো? তোমরা অবশ্যই অনেক জায়গায় গিয়েছো, ভ্রমণ করেছো। খুব আনন্দ করা যায়, এনজয় করা যায় ওইসব জায়গায় গেলে, তাই না? মনোরম দৃশ্য। এরপরে আসো কুয়াকাটা। খুবই ইম্পর্টেন্ট এক একটা জায়গা। বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালী হতে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে কুয়াকাটা সমুদ্র সৈকত অবস্থিত। কুয়াকাটা কোথায় অবস্থিত? এই যে প্রশ্নটা এখানে হয়ে গেল, উত্তর এখানে হয়ে গেল। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব 380 কিলোমিটার। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব কত? 380 কিলোমিটার।
কুয়াকাটা শব্দের অর্থ হলো কুয়া খনন করা। কুয়াকাটা শব্দের অর্থ কি? কুয়া খনন করা। প্রায় 200 বছর আগে রাখাইনরা পানির জন্য এখানে কুয়া খনন করেছিলেন। এখানে 100 বছরের পুরনো বৌদ্ধ মন্দির আছে। শীতে এখানে অনেক অতিথি পাখি আসে। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সাগরের মধ্যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কুয়াকাটাকে বলা হয় সাগর কন্যা। সাগর কন্যা বলা হয় কাকে বা কেন বলা হয়? এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা এখানে উত্তর দেওয়া হয়ে গেল। প্রশ্নটা তোমরা করে ফেলতে পারো, পরীক্ষাতেও আসতে পারে। কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান। আচ্ছা, তাহলে এই যে 57 পৃষ্ঠাটা, সেটা তোমাদের SW রইল। কিছু কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্ন সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা, এটা আকর্ষণীয় কিছু দর্শনীয় স্থানের নাম লিখবে, কি কি স্থানের নাম দেওয়া আছে। নিচে আকর্ষণীয় যে ডান বাম মিলাবে। উপরে আছে পর্যটকদের, এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিজেদের মতো করে SW করবে। এখন আসো পার্ট 4। পার্ট 4 হলো দর্শনীয় পাহাড়ি এলাকা। এ পার্টে আমরা বাংলাদেশের 3টি আকর্ষণীয় পাহাড়ি এলাকা সম্পর্কে জানব। ওখানে 3টা স্থান সম্পর্কে জেনেছি, এখন পাহাড়ি এলাকা সম্পর্কে জানব। প্রথমে বান্দরবান। বান্দরবানটা দেখি। বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি পাহাড়ি জেলা। এখানেই আছে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের চূড়া তাজিং ডং। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের চূড়ার নাম কি? তাজিং ডং। এর আগেও পড়িয়েছিলাম। এখানে আরো আছে দর্শনীয় চিম্বুক পাহাড়ের চূড়া ও বগা লেক। কি আছে এখানে? দর্শনীয় চিম্বুক পাহাড়ের চূড়া ও বগা লেক। মিলানছড়িতে আছে শৈলপ্রপাত নামে এক পাহাড়ি ঝর্ণা। সেই পাহাড়ি ঝর্ণার নাম কি? শৈলপ্রপাত নামে পাহাড়ি ঝর্ণা। এখানে সারা বছর, এছাড়া সারা শহর জুড়ে আছে অসংখ্য বৌদ্ধ মন্দির। স্থানীয় ভাষায় এই মন্দিরগুলোকে বলে কিয়াং। স্থানীয় ভাষায় এই মন্দিরগুলোকে কি বলে? কিয়াং বলে। এরপরে আসো রাঙামাটি। দেখি রাঙামাটি, আরো সুন্দর জায়গা। রাঙামাটি বাংলাদেশের আরো একটি পাহাড়ি জেলা। এর পাশ দিয়ে বয়ে গেছে কাপ্তাই হ্রদ। রাঙামাটির পাশ দিয়ে কোন হ্রদ বয়ে গেছে? কাপ্তাই। রাঙামাটি সবুজ পাহাড়, বন আর লেকের ঘেরা সুন্দর জায়গা এবং জনপ্রিয় অবকাশ কেন্দ্র। রাঙামাটি চাকমা, বার্মা, অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসস্থান। তাই এখানে তাদের হাতে বানানো পোশাক ও হাতির দাঁতের গহনা পাওয়া যায়। এখানে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাদুঘর আছে, আরো আছে ঝুলন্ত সেতু। এই যে ছবিটা দেখছো, ঝুলন্ত সেতুর। এরপরে আসো জাফলং। সিলেট বিভাগের উত্তরে হিমালয় পাহাড়ের পাদদেশে জাফলং অবস্থিত। জাফলং কোথায় অবস্থিত? সিলেট বিভাগের উত্তরে হিমালয় পাহাড়ের পাদদেশে জাফলং অবস্থিত। এখানে খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠী আবাসস্থল। এখানে মারি নদী থেকে বয়ে আসে অনেক পাহাড়ি পাথর। পাহাড়ি পাথর কোথা থেকে আসে? কোন নদী থেকে আসে? মারি নদী থেকে। এই পাহাড়ি পাথর স্থানীয় লোকজন সংগ্রহ ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এই পাহাড়ি পাথর স্থানীয় লোকজন সংগ্রহ ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে। জাফলং পাহাড়ে ঘেরা এক সবুজ বন, যা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে পার্ট 3 এবং 4 পড়ালাম, দেখো এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই বেড়াতে গিয়েছো, ভবিষ্যতে বেড়াতে যারা যাওনি যাবে, কিন্তু এখন যদি একটু ভালো করে পড়ে থাকো বা পড়ে রাখো, তাহলে তোমাদের ঘুরতে, দেখতে এবং মজা পাবে যে এই জিনিসটা বইয়ে পড়েছি, তাই না? তাহলে এই পার্ট 4 এর SW হলো 59 পৃষ্ঠা। এখানে কিছু প্রশ্ন নিজের মতো করে তৈরি করে নেবে। অধ্যায় 11 শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে আমি পড়ালাম রিডিংটা, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে, কোথায় কি আছে
এগুলো থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, শূন্যস্থান আসতে পারে। হ্যাঁ, সূর্যকন্যা বলা হয় কেন, তাই না? এই যে এইসব বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের নাম কি, দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়ের নাম কি, এই যে এগুলো কিন্তু তোমরা রিডিং পড়লে নিজেরাই প্রশ্ন তৈরি করতে পারবে, নিজেরাই উত্তর তৈরি করতে পারবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা পৃষ্ঠা তোমাদের SW রইল। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।